মানবতাবিরোধী অপরাধ মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রায়ে ফাঁসির আদেশ বহাল। রাষ্ট্রপক্ষের সন্তোষ, রিভিউ আবেদন করবে আসামিপক্ষ। দেশে বিদেশে উল্লাস ও আনন্দ মিছিল। সালাউদ্দিন কাদের চৌধুরী ন্যায় বিচার পাননি, এই রায়ে বিএনপি মর্মাহত। দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া, ঐতিহাসিক এই রায়ে কলঙ্কমুক্ত হচ্ছে দেশ, বলছে আওয়ামী লীগ। সালাউদ্দিনের পরিবারের সঙ্গে কোনো বিচারপতির বৈঠকের প্রশ্নই ওঠে না, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। বিভ্রান্তিকর খবর প্রকাশ করায় জনকণ্ঠ সম্পাদক সহ 3 জনকে তলব। নদীতে অবৈধ ঘের নির্মাণকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। মাছের উৎপাদন বাড়াতে নদী আর খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার নির্দেশ। এবং বিশ্ব বাঘ দিবস আজ। অনুকূল পরিবেশ না থাকায় আশঙ্কাজনক হারে কমছে সুন্দরবনের বাঘ। জাতীয় পশু রক্ষায় ব্যাপক কর্মসূচি নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বাংলা সময়ের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র এবং আমি সৌমিত্র শুভ্র। ৭১ মানবতা বিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে ট্রাইব্যুনাল থেকে সাজা পাওয়া একটি অভিযোগে খালাস দেওয়া হয়েছে তাকে। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এদিকে রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও রিভিউ পিটিশন করার কথা জানিয়েছে আসামিপক্ষ। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ৭১ মহান মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে 2013 সালের 1 অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। একই বছরের 29 অক্টোবর খালাস চেয়ে আপিল করেন তিনি। চলতি বছরের 16 জুন শুরু হয় আপিল শুনানি। 13 কার্যদিবস শুনানি শেষে বুধবার রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ। রায়ে কুন্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যা, রাউজানের সুলতানপুর গ্রামে 3 জনকে হত্যা, রাউজানের 69 পাড়ায় 50 থেকে 55 জনকে হত্যা এবং চট্টগ্রাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মুজাফফর আহমদ ও তার ছেলে শেখ আলমগীরকে হত্যার দায়ে ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায় বহাল রাখেন আপিল বিভাগ। তবে সতীশ চন্দ্র পাল হত্যার দায়ে ট্রাইব্যুনালের দেয়া 20 বছরের কারাদণ্ড থেকে খালাস দেয়া হয় এই বিএনপি নেতাকে। ট্রাইব্যুনাল 9টি চার্জে সালাউদ্দিন কাদের চৌধুরীকে দোষী সাব্যস্ত করেছিলেন। তার ভিতরে আপিল বিভাগ শুধুমাত্র একটি চার্জের থেকে তাকে অব্যাহতি প্রদান করেছেন, যে যুদ্ধ অপরাধের জন্য তিনি অভিযুক্ত, যে মৃত্যুদণ্ড আমরা বলেছিলাম, প্রত্যাশা করেছিলাম, সেটা বহাল রইল। তবে আসামি পক্ষের আইনজীবী বলছেন রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলে রিভিউ পিটিশন দায়ের করবেন তারা। রায় সম্বন্ধে আমাদের কোনো বক্তব্য নেই, তবে আমরা বলতে চাই যে মিথ্যা সাক্ষ্যর উপরে ভিত্তি করে ট্রাইব্যুনাল তাকে যে সাজা দিয়েছিল আপিল বিভাগ সেটাই অনুমোদন করেছে এবং আমরা আশা করি আমরা রিভিউ ফাইল করব। সালাউদ্দিন কাদের চৌধুরীর এই মামলাটি সহ মানবতা বিরোধী অপরাধের 5টি মামলার চূড়ান্ত নিষ্পত্তি হল। এর আগে জামায়াত নেতা কাদের মোল্লা, দেলাওয়ার হোসেন সাইদি, মোহাম্মদ কামরুজ্জামান ও আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মানবতা বিরোধী অপরাধের মামলার নিষ্পত্তি হয়েছে। ট্রাইব্যুনালের রায় ফাঁসের চেষ্টা করা, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অসৌজন্যমূলক আচরণ করা, দম্ভুক্তি করা সহ নানা কারণে আলোচিত ছিল এই মামলা। তবে সংশ্লিষ্টরা বলছেন ট্রাইব্যুনালের রায় আপিল বিভাগেও বহাল থাকায় সেই সত্যটি আবারও প্রতিষ্ঠিত হল, আইনের চোখে সবাই সমান। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রায় নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বিএনপি বলেছে, এই রায়ে দল বিক্ষুব্ধ ও মর্মাহত। সালাউদ্দিন কাদের ন্যায় বিচার পাননি। বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন দলের এই প্রতিক্রিয়া জানান। যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ব্যাপারে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনালের প্রদত্ত রায় বহাল রাখায় আমরা হতাশ, বিস্মিত ও বেদনাহত। তিনি ন্যায় বিচার লাভ করেননি। আদালতের কাছে আমরা ন্যায় বিচার প্রত্যাশা করছি এবং আমরা মনে করি উচ্চ আদালত সকল রাজনৈতিক প্রভাব এবং চাপ মুক্ত হয়ে তার সুবিবেচনা প্রসূত রায় বা বিবেচনা আপিলে তারা করবেন। এর আগে দুপুরে অবশ্য বিএনপির 2 সিনিয়র নেতা ডক্টর মঈন খান এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান এ রায়ের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। দুপুরে রাজধানীর গুলশানে ভারতীয় হাইকমিশনে সেদেশের সদ্য প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের মৃত্যুতে শোক স্মারকে সই করতে যান বিএনপির কেন্দ্রীয় 2 নেতা।
ভারতের সাবেক এই রাষ্ট্রপতির মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক শোকবার্তা পাঠানো হয়েছে বলে তারা জানালেও সালাউদ্দিন কাদেরের ফাঁসির রায় বিষয়ে প্রশ্ন করলে বিষয়টি দুজনই এড়িয়ে যান। এদিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখাকে ঐতিহাসিক রায় হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নায়ক বলেন, এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশ বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসছে। দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করা হয়। এটি একটি ঐতিহাসিক রায়। এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। বাংলাদেশ বিচারহীনতার সংস্কৃতি ও কলঙ্ক মুক্তির আরো এক ধাপ এগিয়ে গেছে। আমরা স্পষ্ট ও দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, খালেদা, তারেক, বিএনপি, জামাত, শিবির যতই সহিংসতা, নাশকতা, ষড়যন্ত্র, ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাক না কেন, মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে সম্পন্ন হবেই। রিভিউ পিটিশন করলেও মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রায় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সচিবালয় আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল হক। এর আগে যে দুজন আসামি যাদের রায় কার্যকর করা হয়েছে তাদেরও রিভিউ করা হয়েছিল, সেটা টেকে নাই। এবং পরিসংখ্যানে দেখা যায় যে রিভিউ শতকরা একটা টেকে। তো সেই ক্ষেত্রে এইখানে যে রায়, এই রায়ে দেখা গেছে যে 4টা মৃত্যুদণ্ড ওনাকে দেওয়া হয়েছিল, তার মধ্যে প্রত্যেকটা মৃত্যুদণ্ড বহাল রয়েছে। তো সেই ক্ষেত্রে 4টা মৃত্যুদণ্ডেই এরার অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ দ্য রেকর্ড হবে, এটা তারা যদি আশা করে থাকেন তাহলে আমার মনে হয় যে তারা অন্য কোনো জায়গায় বাস করছেন। বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রায় নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছিল। তার পরিবারের সঙ্গে কোনো বিচারপতির কোনো ধরনের বৈঠকের প্রশ্নই ওঠে না। রায় ঘোষণার পর এমন মন্তব্য করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মাহবুবে আলম। আর রায় নিয়ে বিভ্রান্তিকর খবর প্রকাশ করায় দৈনিক জনকণ্ঠের প্রকাশক, সম্পাদক সহ 3 জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন আদালত। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। গত কয়েকদিন ধরে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রায় নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। এ নিয়ে রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করতেই মামলার শুরু থেকেই সাকার পরিবার এ ধরনের অপপ্রচার চালিয়ে আসছে। যদিও আসামিপক্ষের দাবি আদালতের উপর চাপ দিচ্ছে বিভিন্ন মহল। বুধবার বিএনপির এই নেতার আপিলের রায়ে মানবতাবিরোধী সাকার মৃত্যুদণ্ড বহাল থাকায় সব জল্পনা কল্পনার অবসান হয়। প্রমাণ হয়েছে বিচার বিভাগের কুৎসা রটাতেই পরিকল্পিতভাবে করা হয় এ ধরনের অপপ্রচার। সমস্ত জাতি যেখানে অপেক্ষা করেছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর দ্বন্দ্বের অপেক্ষায়, আর সেখানে এই ধরনের একটা লেখা লিখে সমস্ত বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করা এবং বিচারকদের প্রশ্নবিদ্ধ করা এবং জনমনে প্রচন্ড হতাশা সৃষ্টি করা, এটা তো খুবই গর্হিত কাজ। আর বিভ্রান্তিকর খবর প্রকাশ করায় দৈনিক জনকণ্ঠের প্রকাশক, সম্পাদক সহ 3 জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। এছাড়া ট্রাইব্যুনাল এবং আপিল বিভাগের রায়ের আগে ও পরে রায় নিয়ে মন্তব্য করার বিষয়টি খতিয়ে দেখতে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানের সরকার সম্পর্কে তথ্য চেয়েছেন আপিল বিভাগ। জনকণ্ঠের প্রকাশক ও সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ এই দুজনের উপর কন্টেম্প্ট রুল ইস্যু করেছেন এবং তাদেরকে আগামী 3রা আগস্ট সকাল 9টায় সশরীরে আদালতে হাজির থাকতে বলেছেন। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে ইমরান এই সরকারের বিস্তারিত, তার পার্টিকুলার, তার ঠিকানা ইত্যাদি আদালতের কাছে সাপ্লাই করা, জমা দেওয়া। সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় নিয়ে নানা মহলে বিভ্রান্তি ছড়ানো হলেও রাষ্ট্রপক্ষ বলছে ওইসব অপপ্রচারের উদ্দেশ্য ছিল বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করা, যা আজকের রায়ে প্রমাণিত হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ফাঁসির রায় বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছে প্রসিকিউশন, মুক্তিযোদ্ধা ও মামলার তদন্ত সংশ্লিষ্টরা। সকালে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানান তারা।
এত বড় একজন ঘৃণ্য মানুষ যে এত মানুষকে হত্যা করেছে, শুধু তাই নয়, যিনি জাতীয় পতাকাকে, জাতীয় সঙ্গীতকে পর্যন্ত ব্যঙ্গ করার মতো দুঃসাহস দেখিয়েছেন, সেই মানুষটির এই বিচারে আমরা সন্তোষ প্রকাশ করছি। এত বছর পরে হলো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো এবং তার যে ভিকটিমরা, যাদেরকে তিনি হত্যা করেছেন, নিরীহ নিরস্ত্র বাঙালিদেরকে, এবং বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপরে তার যে সাম্প্রদায়িক একটি জিঘাংসা উনি নিয়েছেন, আজকে মনে হয় যে সেই সত্যটি প্রতিষ্ঠিত হলো যে এই বাংলাদেশ আসলে অসাম্প্রদায়িক বাংলাদেশ। জাতির কাছে, হাইকোর্ট সুপ্রিমের কাছে অনুরোধ থাকবে, এদেরকে যারা জাতীয় পতাকা দিয়ে মন্ত্রিত্ব দিয়েছে, এই 30 লক্ষ শহীদের রক্তে রঞ্জিত পতাকাকে যে মা বোনরা ধর্ষিত হয়েছে, যারা বুদ্ধিজীবীরা স্বজন হারিয়েছে, আজকে আমাদের দাবি তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ফাঁসির যোগ্য অপরাধ উনি করেছিলেন, ওনার অ্যাকচুয়াল পার্টিসিপেশনও ছিল এবং তার নেতৃত্বও ছিল, এই দুইটা সবগুলো ঘটনাতে। আজকে 43 বছর পর বাংলাদেশের সুপ্রিম কোর্ট একজন যথোপযুক্ত বিচার করে জাতিকে, সারা পৃথিবীকে কলঙ্ক মুক্ত করলো। আমরা মুক্তিযোদ্ধারা সুপ্রিম কোর্টের রায়কে স্যালুট জানাচ্ছি। ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহারকারী সালাউদ্দিন কাদের চৌধুরীর চট্টগ্রামের বাসভবন গুডস হিলকে মুক্তিযুদ্ধের জাদুঘরে রূপ দেওয়ার দাবি উঠেছে। আপিল বিভাগের রায় ঘোষণার পর তা দ্রুত কার্যকরের পাশাপাশি জাদুঘর তৈরির এই দাবি জানান মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষ। এদিকে রায় ঘোষণার পর নগরী সহ তার জন্মস্থান রাউজানে আনন্দের বন্যা বয়ে যায়। গণজাগরণ মঞ্চ ও মুক্তিযোদ্ধা সংসদ সহ অন্যান্য সংগঠনগুলো মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। ১৯৭১ সালের আগে থেকেই নগরীর জামাল খান এলাকার বিশাল পাহাড়ে নির্মিত এ বাসাটিকে বাসভবন হিসেবে ব্যবহার করতেন মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরী। এ সময় তার ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরীও থাকতেন এ বাসায়। মুক্তিযুদ্ধ শুরু হলে সালাউদ্দিন কাদের চৌধুরী চান্তারা খচিত শহরের এ বাসাটিকে ব্যবহার করতেন মুক্তিযোদ্ধা এবং মুক্তিকামী সাধারণ মানুষকে নির্যাতনের কেন্দ্র হিসেবে। নগরী ও আশপাশের জেলা থেকে মুক্তিযোদ্ধাদের ধরে এনে এখানে নির্যাতন চালানো হতো। নির্যাতনের শিকার হয়ে অনেক মুক্তিযোদ্ধা মৃত্যুবরণের পাশাপাশি পঙ্গুত্ব বরণ করেছেন। এই অবস্থায় মুক্তিযুদ্ধের স্মৃতিবহ এই গুডস হিলকে মুক্তিযুদ্ধের জাদুঘরে রূপ দিয়ে দাবি সম্মুখ সমরের যোদ্ধাদের। মুক্তিযুদ্ধের পক্ষের লোকদেরকে যেখানে দিনের পর দিন, রাতের পর রাত যেখানে হত্যা করা হয়েছে, সেই গুডস হিলকে মুক্তিযুদ্ধ জাদুঘর করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আমাদের প্রত্যাশা হলো তার রায় দ্রুত কার্যকরী করা, এবং দ্রুত কার্যকরী করলে বাংলাদেশের এই যে চট্টগ্রামের যে আপামর জনতা, তার যে অত্যাচার, অনেক শহীদ পরিবার আত্মা শান্তি পাবে। একসময় সাকাত চৌধুরীর জন্মস্থান উত্তর চট্টগ্রামের রাউজান তার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, যে কারণে রায় ঘোষণার পর অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়। কিন্তু এখন পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। তার অনুসারীদের কাউকে রাস্তায় তো দেখাই যায়নি, বরং সেখানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেজন্য রৌদনবাসী আজকে অনেক আনন্দ এবং খুশি। আমরা এটা কার্যকরের অপেক্ষা থাকবো, থাকবো। এদিকে নগরীতে মিছিল সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ এবং গণজাগরণ মঞ্চ। চট্টগ্রামবাসী সহ সারা বাংলাদেশের মানুষ আজকে ঈদের আগের দিনের যে চাঁদ রাত বলি আমরা, সে চাঁদ রাত উদযাপন করব। এখন নগরীর পাহাড়ের চূড়ায় অবস্থিত 3টি পৃথক বাসভবন রয়েছে। স্বাধীনতার পরও এই গুডস হিলকে বাসস্থান হিসেবে ব্যবহার করেছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। এমনকি গ্রেপ্তার হওয়ার আগে চট্টগ্রাম আসলে সালাউদ্দিন কাদের চৌধুরী এখানেই থাকতেন। বর্তমানে এখানে স্থায়ীভাবে কেউ না থাকলেও মাঝে মাঝে তার ভাই গিয়াস কাদের চৌধুরী এবং সাইফুদ্দিন কাদের চৌধুরীর পরিবার সময় কাটান। বিরোধী ট্রাইব্যুনালের তদন্তকারী দল এখান থেকে নির্যাতনের অনেক তথ্য প্রমাণ সংগ্রহ করে ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। নদীতে অবৈধভাবে ঘের নির্মাণ করে যারা মাছ চাষ করছে তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তিনি মাছের উৎপাদন বাড়াতে নদী আর খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন। ঢাকা জাতীয় মৎস্য সপ্তাহ 2015 উদ্বোধন করে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। তিনি বলেন, সরকারের প্রচেষ্টায় মাছে ফরমালিনের ব্যবহার নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। নদীমাতৃক বাংলাদেশে মানুষের প্রধান খাদ্য মাছ। একসময়ে মাছের প্রধান উৎস ছিল নদী, খাল, বিল।
কিন্তু সময়ের পরিক্রমায় মানুষ বেড়েছে আর কমেছে নদীর পানির প্রবাহ, আর অতিরিক্ত মানুষের জন্য তাগিদও রয়েছে মাছের উৎপাদন বৃদ্ধির। এ লক্ষ্যের কথা মাথায় রেখে প্রতি বছর পালন করা হয় জাতীয় মৎস্য সপ্তাহ, নেওয়া হয় নানা কর্মসূচি। এবারের মৎস্য সপ্তাহ উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মাছের উৎপাদন বাড়াতে স্বাভাবিক রাখতে হবে খালবিলের পানির প্রবাহ। সুন্দরবনে একটা কথা বলবো যে কিছু কিছু খাল খুব গুরুত্বপূর্ণ, অথচ সেখানে অনৈতিকভাবে কিছু মৎস্য চাষ করা হয় যা আমাদের ওই সুন্দরবন নদীর জন্য ক্ষতি। তাদের বিকল্প ব্যবস্থা করতে হবে, বিকল্প ঘেরে ব্যবস্থা করতে হবে, কিন্তু নদীর যে পানির ধারাটা যেন কোনো রকম ব্যাহত না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। কাজে এটা যত কঠোর পদক্ষেপ হোক নিতে হবে। এখানে কারা আছে, এত প্রভাবশালী কে যে আমার খাল নষ্ট করতে পারে, এটা কিন্তু করতে দেওয়া যাবে না। শেখ হাসিনা বলেন, বিশ্বজুড়ে প্রবাসী 1 কোটি বাঙালির কথা মাথায় রেখে গুরুত্ব দেয়া হচ্ছে মৎস্য প্রক্রিয়াজাতকরণ এবং তা রপ্তানির ওপর। আর এক্ষেত্রে মাছের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। ফরমালিন নিয়ন্ত্রণে আমরা সক্ষমতা অর্জন করেছি এবং চিংড়ি রপ্তানি নিয়ে প্রায় সমস্যা হতো। এমনকি 96 সালে যখন সরকারে আসি তখন আমরা দেখেছিলাম এই চিংড়ি রপ্তানি বন্ধ হয়ে গিয়েছিল, এবং সেটা আমাদেরই কিছু অসৎ ব্যবসায়ীদের কারণে। কারণ চিংড়ির মধ্যে লোহা ঢুকিয়ে দিয়ে চিংড়ির ওজন বাড়িয়ে যদি বিদেশে পাঠানো হয়, বিদেশিরা নিশ্চয়ই সেই লোহা খাবে না, কিন্তু মাঝখানে ক্ষতিগ্রস্ত হয় আমাদের দেশ। এই ধরনের কিছু কর্মকাণ্ড কেউ কেউ করে থাকে। কাজে এই বিষয়টা আরো ভালোভাবে লক্ষ্য রাখা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি। অনুষ্ঠানে মাছ চাষে সফলতার জন্য 20 ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে দেয়া হয় জাতীয় মৎস্য সপ্তাহ পদক। পরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গণভবন লেকে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরো থাকছে। ফেনীর বন্যা পরিস্থিতির আরও অবনতি, প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। সাতক্ষীরায় কপোতাক্ষীর উপচে পড়া পানিতে ভাসছে 30টি গ্রাম। কুমিল্লায় মনির হত্যা মামলার অন্যতম আসামি মাওলানা আবুল হাসানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কুমিল্লা 8 নম্বর আমলি আদালত। দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাহাউদ্দিন আমিন চৌধুরী এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন। গত 15 জুলাই ডিবি পুলিশ আবুল হাসানকে আটক করে। পরদিন আদালতে তার 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। আজ শুনানির শেষ দিনে তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এলাকাবাসী জানায়, মাওলানা আবুল হাসান এই মসজিদের মাইকে মনিরকে ডাকাত বলে ঘোষণা দিয়েছিল। এর আগে 25 জুলাই এই মামলার আরেক আসামি নাসিমা আক্তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গত 14 জুলাই মনিরকে পাওনা টাকা না দেওয়ার অজুহাতে ডাকাত সাজিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা 7 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তদন্তকারী অফিসার 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল। বিজ্ঞ আদালত ওনার আবেদন মঞ্জুর কমে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 3 নম্বর আসামি আব্দুল কুদ্দুস, সে হাতটা বাঁধা অবস্থায় আমার ছেলের মাথার উপর পাও দিয়ে সে মৃত্যু নিশ্চিত করে সে এখন পলাতক অবস্থায় আছে। তার গ্রেপ্তারের জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে আমি আবেদন করছি। নোয়াখালীর কোম্পানিগঞ্জে কিশোর মিলন হত্যা মামলার পরবর্তী শুনানির তারিখ 16 সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। সকালে এই মামলায় সব অভিযুক্তকে নির্দোষ ঘোষণা করে আদালতের দেয়া চূড়ান্ত প্রতিবেদনটি জেলার 2 নং আমলি আদালতে উপস্থাপন করা হয়। পরে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সমরেশ শীল পরবর্তী তারিখ ঘোষণা করেন। এছাড়াও একই দিনে মামলার বাদী মিলনের মা কোহিনুর বেগমকেও মামলার ডায়েরি আদালতে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়। এর আগে দীর্ঘ 4 বছর ছেলে হত্যার বিচার না পেয়ে ও প্রভাবশালীদের চাপে আদালতে মামলা না চালানোর লিখিত আবেদন করেছিলেন মিলনের মা। আদালত ওই বাদীকে নোটিশ দিয়েছেন মামলার এজাহারকারীকে আগামী 16/9/15 তারিখে হাজির থাকার জন্য এবং মামলার সিডিটা তলব দিয়েছেন। ওই দিন ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে বাদীনি কোনো আপত্তি থাকলে উনি আপত্তি দাখিল করবেন, অথবা আদালত বাদীনি না দাখিল করলে আদালত নিজস্ব পদক্ষেপ গ্রহণ করতে পারেন। আবারও সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় প্রসঙ্গ। মানবতা বিরোধী অপরাধ মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রায়ে ফাঁসির দণ্ড বহাল রেখেছেন আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সারা দেশের মানুষ। এ রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন তারা। রায় কার্যকর রাখছে, এটাই আমরা চাই। আমরা যুদ্ধপরাধী বিচার চাই, এটা আমাদের মূল দাবি। সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ে দেশবাসী সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট। এর দ্রুত ফাঁসি কার্যকরী দেশবাসী দেখতে চাই। অবশ্যই কুখ্যাত রাজাকারে আমরা অবশ্যই ফাঁসি চাই।
আমরা অবশ্যই মুক্তিযুদ্ধ দেখিনি, তারপরও আমরা চাই এই রাজাকারে অবশ্যই ফাঁসি হোক। সর্বোচ্চ আদালতের এর রায়ে আমরা খুবই আনন্দিত এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এরকম একটা আদেশের জন্য দীর্ঘ 42 অপেক্ষায় আছে। প্রত্যেকটা রায়ে আমরা আনন্দিত হচ্ছি। আলবদর রাজাকার এই সালাউদ্দিন কাদের চৌধুরী ফাল বয়াতে তার মৃত্যুদণ্ড হওয়াতে জাতি কলঙ্কিত হয়েছে এবং জাতি অত্যন্ত খুশি। দীর্ঘদিন পরে হলো আমরা এই বিচারটা দ্রুত চাই। এটা যত তাড়াতাড়ি কার্যকর হবে ততই বাংলাদেশের মঙ্গল। যুদ্ধ অপরাধের রায় আমরা চাই যে বহাল আছে, আমরা খুব আনন্দিত এবং আমরা চাই দ্রুত এটা যাতে কার্যকর এই সরকার করে, তার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। এই কুখ্যাত রাজাকার সাকা চৌধুরীর ফাঁসির রায় বহাল থাকুক। আমরা চাই অনতিবিলম্বে এই রায় কার্যকর করার মধ্য দিয়ে এই দেশকে আমরা রাজাকার মুক্ত সোনার বাংলাদেশ গড়তে চাই। আমরা আশা করি অনতি বিলম্বে এই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর হবে। সারা জাতি তার এই অপরাধের শাস্তির জন্য আজকে আনন্দিত, উল্লসিত। তিনি 71 সনে যে কাজগুলো করেছেন জঘন্য কাজ, যা বলার ভাষা আমার নেই, তবে রায় বহাল রাখায় আমি সন্তুষ্ট। সরকারের কাছে যেটা আমরা দাবি জানাই সেটা হচ্ছে যে এই যাবৎকালে যুদ্ধ অপরাধীদের যতগুলো রায় হয়েছে সবগুলোই আমরা দ্রুত কার্যকর দেখতে চাই। আগামী 3 বছরের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে প্রতিটি জেলা থেকে একটি করে পণ্য বিদেশে রপ্তানি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। অন্যদিকে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে প্রত্যন্ত অঞ্চলে আরও বেশি গুদাম তৈরি করা প্রয়োজন বলে খাদ্যমন্ত্রীকে জানিয়েছেন তারা। খাদ্যমন্ত্রী পর্যাপ্ত গুদাম তৈরির আশ্বাসও দিয়েছেন। এদিকে জেলা প্রশাসকরা পররাষ্ট্রমন্ত্রীকে বলেন তার মন্ত্রণালয়ের কিছু কিছু কাজ জেলা পর্যায়ে সমাধানের ব্যবস্থা করার জন্য। এছাড়া পরিবেশ ও বনমন্ত্রীর সঙ্গে বৈঠকে এবছর 8 কোটি গাছ লাগানো এবং চরাঞ্চল ও পতিত জমিতে বনায়ন কার্যক্রম গ্রহণ করার সিদ্ধান্ত হয়। বেসিক শিল্পনগরীতে অব্যবহৃত প্লটের বরাদ্দ বাতিল করে নতুন করে বরাদ্দ দিতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর প্রতি অনুরোধ জানান জেলা প্রশাসকরা। খাদ্য মন্ত্রণালয়ের কাছে তাদের যে চাহিদা ছিল সবচেয়ে বেশি, সেটা হচ্ছে বিভিন্ন এলাকায় তাদের খাদ্য গুদামের প্রয়োজন। অনেক খাদ্য গুদাম তারা নষ্ট হয়ে গেছে বা নতুন খাদ্য গুদামের দরকার, সেই চাহিদাই তারা সবচেয়ে বেশি দিয়েছে। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি 1,05,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন আমাদের খাদ্য গুদাম তৈরি হচ্ছে জিওবির ফান্ডে। বর্তমানে আমাদের 19 লক্ষ মেট্রিক টন খাদ্যের ধারণ ক্ষমতা আছে, সেটা আমরা ইনশাল্লাহ সামনে 25 লক্ষ মেট্রিক টনে উন্নতি হবে। তাদের এটাই সবচেয়ে বড় চাহিদা ছিল, আমরা সেটা ফুলফিল করবো বলতে পারছি। ইনশাল্লাহ আমরা ফুলফিল করতে পারব। অল্প সময়ের জন্য যদি যাওয়া আসা করে, এই পাশ থেকে বাংলাদেশ থেকে ভারতে যায় বা ভারত থেকে বাংলাদেশে, যে এইটা স্থানীয়ভাবে ডিসিদেরকে দেওয়া যায় কিনা, যে আমাদের ডিসি ওদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম। তো এটা আমরা দেখব, এটা অবশ্যই ভালো প্রস্তাব এবং আমরা চেষ্টা করছি যতদূর সম্ভব এই ডেপুটি কমিশনার এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ভারতীয় সাইডে তারা স্থানীয় সমস্যা স্থানীয়ভাবে যদি তারা সমাধান করতে পারেন তো এটা আমাদের জন্য ভালো হবে। ইতিমধ্যে আমরা নিম্ন মধ্যমের দেশে রূপান্তরিত হয়েছি এবং আশা করি আমরা আগামী 3 বছরের মধ্যে আমরা মধ্যমের দেশে রূপান্তরিত হব। সেই কারণে আমাদের এক্সপোর্ট বাড়াতে হবে এবং পণ্যের বহুমুখীকরণ করতে হবে, বাজার বহুমুখীকরণ করতে হবে এবং আমরা একটা প্রতিটি জেলায় একটা পণ্য চিহ্নিত করার আমরা নির্দেশ দিয়েছি, যে একটা পণ্য ভালোভাবে চিহ্নিত করে সেটাকে আমরা নার্সিং করে আমরা যাতে সেই পণ্যটাকে আমরা রপ্তানি করতে পারি। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট, ODOP, এর মাধ্যমে আমাদের পণ্য বহুমুখীকরণ করার আমরা চেষ্টা করব। ফেনীর বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় বেড়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ। এরই মধ্যে সদর ও দাগনভূঞা উপজেলার 5টি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তবে চাহিদার তুলনায় কম হলেও বন্যা কবলিতদের মধ্যে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। ফেনী থেকে মীর হোসেন রাসেলের ছবি ও বখতিয়ার মুন্নার পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার রাতে অতি বর্ষণ ও ভারতের ত্রিপুরার পাহাড়ি অঞ্চল থেকে আসা ঢলে নতুন করে তলিয়ে গেছে ফেনীর দাগনভূঞার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের আরও 8টি গ্রাম।
এ নিয়ে ছোট ফেনী নদীর তীরবর্তী প্লাবিত গ্রামের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮তে। পানি বেড়েছে আগের ফেনী সদর উপজেলার সরস্বতী ও পাঁচগাছিয়া ইউনিয়নের ২৬ এবং দাগনভূঞা উপজেলার রাজাপুর, সিন্দুরপুর, জায় লাস্করকার ইউনিয়নের ৩৩টি গ্রামের। এতে পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। কৃষি বিভাগের প্রাথমিক হিসেবে এসব গ্রামগুলোতে শুধু আমন বীজতলাই নষ্ট হয়েছে প্রায় ৭৫০ হেক্টর। বাড়ছে পানি, বাড়ছে দুর্ভোগ, অঘোষিতভাবে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, আছে খাবারেরও সংকট। বৃষ্টিতে আমাদের এলাকা আমার প্রায় 10 ইঞ্চির মতো পানি বৃদ্ধি পেয়েছে। 95% লোক বাড়িঘর ছাড়া হয়ে গেছে। বহু গ্রাম আছে এখনো পানির নিচে এবং কারেন্ট যোগাযোগ সব বন্ধ। ঘরে তো কোন রকম পানির ভিতরে চৌকি একটার উপরে একটা দিশাই কোন রকম থাকতে পারে, কিন্তু ওরা ভাত খাইতে পারেন না। পুরা গ্রামকে গ্রাম পানির ভিতরে ডুবানো অবস্থায়, গরু, ছাগল, হাঁস, মুরগি যা আছে এদের টিকানো সম্ভব হচ্ছে না। আর এইভাবে স্থানীয় জেলা প্রশাসনের তদারকিতে দুর্ভোগের চতুর্থ দিনে প্রথম তাদের পরিবার পিছু বিতরণ করা হয়েছে 10 কেজি চাল, 50টি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও 10 প্যাকেট খাবার স্যালাইন সহ শুকনো খাবার। চলছে ত্রাণ তৎপরতা। হাজার হাজার লোক আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার যে প্রাণ দিতেছেন অল্প কিছু লোকের জন্য, বাকি লোক কি করবে? বানবাসীদের সংখ্যা বাড়ছে স্বীকার করে ফেনীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জানালেন, ত্রাণের পরিমাণ বাড়ানো হচ্ছে। যতদিন দুর্ভোগ থাকবে ততদিন চলবে। ত্রাণের আপাতত আমাদের কোনো স্বল্পতা নেই। যেসব এলাকার মানুষ এখনো ত্রাণ আওতায় আসেনি তাদেরকে অন্তর্ভুক্ত করে ত্রাণ তৎপরতা আরো বৃদ্ধি করা হবে। শুধুমাত্র বন্যার সময় না, বন্যা পরবর্তী সংকট মোকাবেলা নিয়েও চিন্তিত ফেনীর বানভাসী মানুষ। সময় সংবাদ, ফেনী। এদিকে শরীয়তপুরে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনো পানিবন্দী রয়েছেন হাজারো মানুষ। এদিকে সাতক্ষীরায় অতিবৃষ্টি আর কপোতাক্ষ নদের উপচে পড়া পানিতে তলিয়ে গেছে প্রায় 30টি গ্রাম। শরীয়তপুরে গত 1 মাসের জলাবদ্ধতায় কর্মহীন হয়ে পড়েছিল কয়েক হাজার দরিদ্র পরিবারের মানুষ, যারা এখন দুর্ভোগ পোহাচ্ছেন আর খাবারের অভাবে, বিশুদ্ধ পানির অভাবে আছেন। মানুষের পাশাপাশি গৃহপালিত পশু পাখিরও খাদ্যের অভাব দেখা দিয়েছে। এদিকে কোনো ত্রাণ সহায়তা না থাকায় ও পানি নিষ্কাশনের কার্যকর কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। সাতক্ষীরায় তালা ও কলারোয়া উপজেলার প্রায় 30টি গ্রাম অতিবৃষ্টিতে তলিয়ে গেছে। পানিতে ডুবে নষ্ট হয়েছে প্রায় 300 হেক্টর জমির ফসল। বন্যায় ভেসে গেছে মৎস্য ঘের, ভেঙে পড়েছে স্যানিটেশন ও সুপেয় পানির ব্যবস্থা। এদিকে সরকারিভাবে জলাবদ্ধ এলাকায় 10 মেট্রিক টন জিআর চাল বিতরণ করা হলেও এখনো ত্রাণের অভাবে মানবেতর জীবন কাটাচ্ছে পানিবন্দী মানুষ। আমরা পানিতে ডুবতে আছি, আমার কোনো খাদ্য খাওয়া নাই, গরু বাছুরের খাদ্য নাই। বাড়ি পানি, রাস্তাঘাট পানি, সেই জন্য আমরা স্কুলে যাইতে পারি না। এই রাস্তার আমাকে ইনকাম আছে 200, 250, 300 টাকা রুজি করছি, এই রাস্তায় ইনকামই নেই আমাকে। বাচ্চা কাচ্চা অসুস্থ হইতেছে, এখন অসুখ বিসুখ বাইরে আছে গা, এখন তাদের চিকিৎসা করার জন্য টাকা পয়সা দেন নাই আমাদের। দিন আনে দিন খাই, কিন্তু পানির জন্য আর এই যে অবস্থা, এই অবস্থার জন্য আমাদের কোনো খাওয়া দাওয়াই নেই। 1000 বিঘে ধান ছিল, পাট ছিল, এখন ধানের বাইল হয়েছে, বাইল সব উড়ি গেছে। বর্ষার কারণে রাস্তায় প্রায় হেঁটু পানি হয়ে গেছে 1-1.5 কিলোমিটার ধরে। হ্যাঁ, আসতে গেলেও আমাদের বই ভেজে যায়, জামা কাপড়ও ভেজে যায়। অনেক সময় মা বাবা পানি দেখে আসতে দিতে চায় না। শুকনো খাবারের অভাব, সেলাইনের অভাব, এবং তারা খুব কষ্টে জীবনযাপন করছে আর কি। এদিকে দ্বিতীয় দিনের মতো কক্সবাজারের বিভিন্ন এলাকায় পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। সকালে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহার নেতৃত্বে একটি দল শহরের লাইট হাউস এলাকায় এই অভিযান পরিচালনা করে। এ সময় পাহাড়ে ঝুঁকিপূর্ণ 20টি বসতঘর উচ্ছেদ করা হয়। এর আগে মঙ্গলবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঝুঁকিপূর্ণ 80টিরও বেশি বসতঘর উচ্ছেদ করা হয়। এদিকে গত 2 দিনে টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও বাঁকখালী সহ 3টি নদীর পানি বাড়ায় কক্সবাজারের 4টি উপজেলার 30টি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে লক্ষাধিক পানিবন্দী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। মৃত্যু হয়েছে 11 জনের। এই অভিযানে আমরা এখানে প্রায় 20টির মতো স্থাপনা উচ্ছেদ করে দিয়েছি। পাশাপাশি যারা পাহাড়ে অবৈধভাবে বসবাস করতেছেন তাদেরকে এলাকা ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য আমরা পরামর্শ দিয়েছি। এদিকে পদ্মার অব্যাহত ভাঙনের কবলে পড়েছে ফরিদপুরের শহর রক্ষা বাঁধ। গত কদিনে বাঁধের 50 মিটারেরও বেশি এলাকায় ধস হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন নদী তীরবর্তী বাসিন্দারা।
পদ্মার ভাঙন থেকে ফরিদপুরের রক্ষায় 2010 সালে প্রায় 200 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এই শহর রক্ষা বাঁধটি। কিন্তু গত কদিনের ভয়াল আগ্রাসে বাঁধের ধলার মোড় থেকে মৃধাডাঙ্গি অংশ ধসে যায়। নতুন করে ভাঙনের মুখে পড়েছে বাঁধের অন্যান্য অংশ। এতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করেছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে ভাঙন ঠেকাতে দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। এদিকে তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে ভোলার ইলিশা ঘাটের ফেরি চলাচল। এতে বিপাকে পড়েছেন ভোলার লক্ষ্মীপুর রুটের সাধারণ যাত্রীরা। মেঘনার ভয়াবহ ভাঙনে ভোলা ইলিশা ফেরিঘাট এলাকায় ব্যাপক ধস দেখা দেয় গত সোমবার বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। এরপর ভাঙন ঠেকাতে বালু ভর্তি জিএ ব্যাগ ফেলার কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু নদীর উত্তাল ঢেউয়ের কারণে নতুন স্থানে শুরু হয়েছে ভাঙন। এতে ভোলা লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এদিকে ভাঙনের তীব্রতা বাড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। ইতোমধ্যেই বাড়িঘর ছেড়ে নিরাপদে চলে গেছেন অনেকে। ভাঙ্গা শুরু করছে, কোন জায়গায় যাইয়ে যে বসবাস করবো এই নাই না লইয়া এর ভাঙ্গা লয়ে গেছে, আমরা কত কিনবো এই লাইনম্যান আল্লাহ কাম করে আয় না। অনেক শাস্তি করতে আছি আমরা কোনো মাথা গুজাই না, জায়গা আমাকে নাই। পানি উন্নয়ন বোর্ড আজ থেকে 2 মাস পর্যন্ত এই তত্ত্বাবধান করবেন এবং বালু বস্তা ফেলবেন। আর রোডসের ইঞ্জিনিয়ার সাহেব একটা বাইপাস সড়ক তৈরি করবেন যাতে আমরা অচিরেই জনস্বার্থে এই রাস্তাটি চলাচল উপযোগী করতে পারি। বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে বাঘ দিবস, অথচ বাঙালির শৌর্যবীর্যের প্রতীক রয়্যাল বেঙ্গল টাইগার এখন যুদ্ধ করছে নিজের অস্তিত্বের সঙ্গে। সুন্দরবনের বাঘের সংখ্যা কমতে কমতে এখন তা আশঙ্কাজনক পর্যায়ে নেমে এসেছে। গত এক দশকে এর সংখ্যা যা ধারণা করা হতো এখন তা 1/4 কম। এই যখন বাস্তবতা, তখন অতি বিপন্ন বাংলাদেশের জাতীয় এই পশু রক্ষায় ব্যাপক ভিত্তিক কর্মসূচি নেওয়া প্রয়োজন বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত তরিকুল ইসলামের রিপোর্টে। বন বিভাগ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে শেষ হয়েছে 3 বছর মেয়াদী বৈজ্ঞানিক পদ্ধতিতে ক্যামেরা ট্যাপিং এর মাধ্যমে সুন্দরবনের বাঘ গণনার কাজ। 1 দশকের ব্যবধানে এবারের জরিপে বাঘের সংখ্যায় বিশাল ফারাক উঠে এসেছে। ক্যামেরা ট্যাপিং এর ফলাফল অনুযায়ী সুন্দরবনের বর্তমান বাঘের সংখ্যা 106টি। আমরা 2013 সাল থেকে শুরু করি। 13 সালের নভেম্বর থেকে ক্যামেরা ফাঁদ পদ্ধতিতে আমরা বাঘ গণনার কার্যক্রমটা শুরু করি। এটার রেঞ্জ হলো সর্বনিম্ন 83, সর্বোচ্চ 130 এবং মাঝামাঝি অবস্থানটা হলো 106, যেটাকে আমরা 106 হিসেবে, বাঘের সংখ্যা 106 হিসেবে বলছি। গত 4 দশকে সুন্দরবনের বাঘের সংখ্যা গণনা হয়েছে 6 বার। এর মধ্যে 1975 সালে 350টি, 1982 সালে 450টি, 1992 সালে 359টি, 1993 সালে 362টি, 2004 সালে 440টি এবং 2015 সালে 106টি। বর্তমান সংখ্যাকে বৃদ্ধি না করলে অদূর ভবিষ্যতে বাঘ সুন্দরবন থেকে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বন বিভাগের এই কর্মকর্তা। আমাদেরকে এই 100তে থাকলে কোনোভাবেই আমরা নিরাপদ ফিল করব না। এটা আমাদের বিলুপ্তির হুমকি থেকেই যাবে। আমাদেরকে অবশ্যই এই নাম্বারটা 150 থেকে 200 এই পর্যায়ে পৌঁছতে হবে। আগামী 10 বছর লাগুক, 20 বছর লাগুক। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, সুন্দরবনে বাঘের বসবাসের জন্য অনুকূল পরিবেশ হারাচ্ছে। সুন্দরবন যে পরিবেশে বাঘের জন্য অনুকূল থাকার কথা, সুন্দরবন এখন সেই অনুকূল, সেই পরিবেশটি নেই। আর একটি বিষয় হচ্ছে এই যে বাঘের মেল এবং ফিমেল যে অনুপাত, এই অনুপাতটা কিন্তু এখন ডিসিমিলার হয়ে গেছে। ফলে বাঘের যে প্রজনন, এই প্রজননটাও কিন্তু কমে গেছে। এই অবস্থায় বাঘ রক্ষায় বন বিভাগ স্মার্ট প্যাট্রোলিং ও কমিউনিটি প্যাট্রোলিং এর কাজ শুরু করতে যাচ্ছে বলে জানান বন সংরক্ষক। স্মার্ট প্যাট্রোলিং এর মাধ্যমে আমরা বাঘের যে পোচিং হয়, অবৈধ শিকার হয়, সেই শিকারীদের আমরা প্রতিরোধ করতে সমর্থ হব। আর জনগণ যেখানে আছে সুন্দরবনের আশেপাশে, সেখানে আমরা সিপিজি বা কমিউনিটি প্যাট্রোলিং করব। বন বিভাগ সূত্রে জানা যায়, বাঘের সংখ্যা গণনার ফলাফল তৈরিতে গুরুত্ব দেওয়া হয়েছে পাগমার্ক বা পায়ের ছাপ, অন্যান্য বন্যপ্রাণী ও মানুষের পদচারণার উপস্থিতিকেও। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। দর্শক, আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের এই বিপন্ন হয়ে পড়া নিয়ে রিপোর্টটি আমরা দেখলাম। এই বিষয়ে কথা বলতে আমাদের খুলনা ব্যুরোতে উপস্থিত আছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজমুল সাদাত। সরাসরি কথা বলছি তার সাথে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলার সময়ে। প্রথমে যেটি রিপোর্টটি দেখলেন, আমরাও দেখলাম মাত্র 106টি বাঘ রয়েছে। খুবই আশঙ্কাজনক তথ্য আমাদের জন্য। এই কয়েক দশকের মধ্যে এই সংখ্যা এইভাবে কমে আসলো কেন? কারণগুলো কি?
ধন্যবাদ আপনাকে। আসলে বাঘ কমে আসার পিছনে যে তথ্যটি আমরা পাচ্ছি এটি দুটি বিষয় হতে পারে। একটি হচ্ছে যে আমরা পূর্বে আসলে পাগমার্ক পদ্ধতিতে করেছিলাম, আর এবার আমরা একটি অত্যন্ত অত্যাধুনিক এবং কনকারেন্ট একদম স্টেট অফ দি আর্ট টেকনোলজিতে আমরা এবার কাউন্টি করেছি। আমি বন বিভাগকে ধন্যবাদ দিতে চাই যে তারা সত্যটি প্রকাশ করেছে। সুন্দরবনের ইকোসিস্টেমের এখন যে অবস্থা, যে বাঘের সংখ্যাটি আমরা দেখছি, এটা সত্য বলেই ধরে নিতে হবে আমাদেরকে। আর কমবার কারণের মধ্যে রয়েছে প্রধানত পোচিং এবং হচ্ছে গিয়ে বাঘ হত্যা, সেই সাথে সাথে রয়েছে হচ্ছে হ্যাবিটাট ডিগ্রেডেশন এবং আইলা সিডারের মতো দুটো বড় বড় ঘূর্ণিঝড় সুন্দরবনকে সহ্য করতে হয়েছে বিগত 10 বছরের ভিতরে। এ কারণেই মূলত আসলে বাঘের সংখ্যা কমে গেছে বলে আমরা আশঙ্কা করছি। 6টি জরিপ হয়েছে, আপনি বললেন যে বন বিভাগ, এবার বন বিভাগকে ধন্যবাদও দিলেন যে আসলে এবার তারা সঠিক তথ্য প্রকাশ করেছে। 6বার বাঘের যে জরিপটি হয়েছে এর মধ্যে কোন জরিপটি আপনারা গ্রহণ করেছেন, মানে আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় কোন জরিপটি? দেখুন, পূর্বে আমরা সবসময় পাগমার্ক অথবা ইন্টারভিউর মাধ্যমে করে থাকতাম। এখন পাগমার্ক বলতে হচ্ছে বাঘের পায়ের ছাপ। এখন বাঘের পায়ের ছাপ দেখতে যে এই মেথডটিও এবং খাল সার্ভে এই মেথডগুলো সবগুলোই আসলে গ্রহণযোগ্য। তবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হচ্ছে আপনার এই ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিটি। আমি যদি ইন্ডিয়ার উদাহরণটা নিই, ইন্ডিয়া যখন প্রথম পাগমার্কের মাধ্যমে বাঘের একটি সমীক্ষা করে, এটি 2004-05 সালের দিকে, তখন তারা বাঘের সংখ্যা দেখিয়েছিল 3200, কিন্তু পরবর্তী পর্যায়ে তারা আবার ক্যামেরা ট্র্যাপিং এর মাধ্যমে যে সমীক্ষাটি করে তাতে তাদের বাঘের সংখ্যা নেমে আসে 1400। তাহলে দেখতে পাচ্ছেন যে এই মেথোডোলজিক্যাল কারণে একটা ডিসক্রিপেন্সি থেকেই দেখুন এখন কোনটা ভুল কোনটা ঠিক এটা বলবার চাইতে আমি যেটা বলতে চাই যে বর্তমানে আমরা যে তথ্যটি পেয়েছি এখান থেকে আমাদেরকে শুরু করতে হবে। এটা সত্য আশঙ্কাজনকভাবে খুবই কম সংখ্যার বাঘ আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনে, তবে এই 106কে আমাদেরকে আসলে 200-র উপরে নিতে হবে এবং সেটি নিতে গেলেও আমাদেরকে খুব সিনসিয়ারলি কাজ করতে হবে 8 থেকে 10 বছর। জি জনাব নাজমুস সাদাত, আমরা যদি এই এতটুকু আপনি যেটি বলছেন যে আমাদের আসলে এই সচেতনতার জায়গাটাতে পৌঁছাতে হবে, নইলে তো 106টি বাঘ আছে মাত্র, আমরা কয়েক দশকের মধ্যে একেবারেই বাঙালির জাতীয় পশু যেটি আমাদের গর্বের প্রতীক সেটি আমরা হারাবো হয়তো। বাঘ সুরক্ষা করা যেগুলো আছে তাদের সুরক্ষা করা এবং নতুন করে প্রজনন বৃদ্ধি করা বা অন্য কোনোভাবে বাঘের সংখ্যা বৃদ্ধি করা, কি করা যেতে পারে, আমাদের কি করার আছে? দেখুন, আসলেই বাঘ আমাদের জাতীয় পশু। বাঘ ইজ এ সিম্বল অফ আওয়ার প্রাইড, তাই না? আমরা আমাদের ক্রিকেট দলকে বলি টাইগার বা বেঙ্গল টাইগার। ইংলিশ লায়নদেরকে ওয়ার্ল্ড কাপ থেকে বের করে দিল। বাঘ রক্ষা করতে গেলে সবার আগে যে কাজটি করতে হবে, যেমন ধরেন যে সেই তথ্যটি আমরা পেয়েছি, সংখ্যা তথ্যটি আমরা পেয়েছি, এটিকে ধরে আমাদেরকে কাজ করতে হবে, শক্তভাবে আইন প্রয়োগ করতে হবে এবং বাঘের পোচিং এবং বাঘ হত্যা বন্ধ করতে হবে। এবং সাথে সাথে আরেকটি বিষয়ের দিকে আমাদের নজর রাখতে, খুলি বাঘের দিকে নজর দিলে হবে না, সাথে সাথে বাঘের আবাসস্থল সুন্দরবনকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমি বাঘ রক্ষার কথা বলে আবার সুন্দরবনের ভিতর থেকে নৌযান চালাবো, সুন্দরবনের মধ্যে থেকে কয়লা পরিবহন করে নিয়ে আসবো, এগুলো আসলে একসাথে হবে না। এগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। এবং সর্বোপরি বাঘের যে খাদ্য তালিকায় যে 80%ই হচ্ছে হরিণ, বাঘের প্রে পপুলেশনের দিকেও আমাদেরকে নজর দিতে হবে। আমি বাঘের পোচিং বন্ধ করলেই হবে না, যেভাবে সুন্দরবনে হরিণের পোচিং হয় এবং যেটা সুন্দরবনের আশেপাশে সাধারণভাবেই দেখা যায়, সেগুলোকেও আসলে আমাদেরকে বন্ধ করতে হবে। একদিকে পোচিং বন্ধ করতে হবে, অন্যদিকে হ্যাবিট্যাটের দিকে নজর দিতে হবে এবং আমাদের যে ডেভেলপমেন্ট, আবার ডেভেলপমেন্টও তো অস্বীকার করা যাবে না, ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদেরকে পরিবেশ বান্ধব ডেভেলপমেন্টের দিকে যেতে হবে। এবং আমাদের বিশেষ করে এই দক্ষিণ অঞ্চলে, সুন্দরবন সংলগ্ন অঞ্চলে যে কোনো ধরনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের একটা প্রথম শর্ত হওয়া উচিত, আমাদের এই পরিকল্পনাটি যেন পরিবেশ সংবেদনশীল, সুন্দরবন সংবেদনশীল হয়। এবং ফরেস্ট ডিপার্টমেন্টকে লোকবলকে বৃদ্ধি করতে হবে, ফরেস্ট ডিপার্টমেন্টের ক্যাপাসিটি বৃদ্ধি করতে হবে, খালি লোকবল নয়, সাথে সাথে জ্ঞান এবং বিজ্ঞানের চর্চা করতে হবে। একটি সমন্বিত পরিকল্পনা নিতে হবে, যেখানে রিসার্চ হবে, যেখানে বিশ্ববিদ্যালয় সম্পৃক্ত থাকবে, বন বিভাগ সম্পৃক্ত থাকবে, সকল আইন প্রয়োগকারী সংস্থা সম্পৃক্ত থাকবে, সর্বোপরি প্রশাসন এবং জুডিশিয়ারি সম্পৃক্ত থাকবে। তাহলে পরেই আমার মনে হয় আমরা হয়তো পারবো না বলে কোনো কথা নেই। আমরা এত আশঙ্কিত না হয়ে আমরা এখান থেকে শুরু করি। আমার মনে হয় আমরা যদি সবাই একসাথে কাজ করি, বাঘের সংখ্যা দ্বিগুণ করা সম্ভব 10 বছরে। জি নিশ্চয়ই ডক্টর নাজমুস সাদাত, আপনাকে ধন্যবাদ। আমরা আশাবাদী যে আমরা আসলে এই পদক্ষেপগুলোর দিকে এগোবো। এবং দর্শক, আমরা কথা বলছিলাম, খুলনা ব্যুরো থেকে আমাদের সঙ্গে কথা বলছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজমুস সাদাত। আমরা বলছিলাম বাঘের সুরক্ষা নিয়ে এবং তিনি যেটি বলছিলেন যে আসলে একটি সমন্বিত পদক্ষেপ দরকার, যেমনিভাবে বাঘের সুরক্ষার জন্য তেমনি বাঘের খাদ্য শৃঙ্খল যেটি রয়েছে সেটিকে নিশ্চিত করতে হবে এবং একই সঙ্গে বাঘের আবাসস্থল সুন্দরবনকে রক্ষা করতে হবে। একটি সমন্বিত পদক্ষেপ যদি নেওয়া যায় তবেই আমরা কিন্তু আমাদের জাতীয় পশু বাঘকে রক্ষা করতে পারবো, আমাদের গর্বের প্রতীক বাঘকে রক্ষা করতে পারবো। বাঘ বাঁচলে বাঁচবে বন, রক্ষা হবে সুন্দরবন।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় পালন হচ্ছে বিশ্ব বাঘ দিবস। সকাল 9টার দিকে খুলনা জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আজ রংপুরে ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। দুটি ঘটনায় আরো অন্তত 2 জন আহত হয়েছেন। এদিকে সকালে সিরাজগঞ্জ রাজশাহী মহাসড়কের মান্নাননগর এলাকায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে হাটিকুমরুলগামী একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক আরোহী নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় আরেক আরোহীকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পথে মারা যান তিনি। এদিকে ঘাতক পিকআপটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। সকাল 10টার দিকে রংপুর থেকে দিনাজপুরগামী একটি বাস নগরীর বাবুখায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যান। পরে এই ঘটনায় আহত 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও এক যাত্রী মারা যান। রাঙামাটিতে জনসংহতি সমিতির ডাকে পার্বত্য চুক্তি পূর্ণ বাস্তবায়নের দাবিতে হাট বাজার বর্জন ও কেনাবেচা কর্মসূচি আংশিকভাবে পালিত হয়েছে। শহরের বনরূপা, ভেদাভেদি ও কলেজ গেট এলাকায় দোকানপাট বন্ধ এবং রিজার্ভ বাজার ও তবলছড়ি এলাকায় দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকতে দেখা গেছে। এছাড়া উপজেলাগুলোতেও কোথাও কোথাও দোকানপাট খোলা আবার কোথাও বন্ধ থাকতে দেখা গেছে। এ সময় কর্মসূচির সমর্থনে কোথাও কোনো মিছিল বা পিকেটিং করতেও দেখা যায়নি। এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে শহরের বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পটুয়াখালীর গভীর সমুদ্রে দুটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া 7 জেলেকে উদ্ধার কাজ এখনো শুরু করেনি কোস্টগার্ড। স্থানীয়রা জানায় গতকাল রাত 9টার দিকে রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন শিবচর ও রূপারচর গভীর সমুদ্রে মাছ ধরতে যায় দুটি ট্রলার। এ সময় আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলার দুটি ডুবে যায়। এতে 10 জেলে নিখোঁজ হলে অন্য একটি ট্রলারের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে 3 জনকে উদ্ধার করা হয়। তবে নিখোঁজ 7 জেলেকে উদ্ধারে স্থানীয় জেলেরা অভিযান চালালেও কোস্টগার্ডের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো উদ্ধার তৎপরতা শুরু হয়নি। বেনাপোলে বিরল প্রজাতির 170টি কচ্ছপ জব্দ করেছে বিজিবি। সকালে বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া বাজার এলাকা থেকে কচ্ছপগুলো জব্দ করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। বিজিবি জানায় ভারত থেকে কচ্ছপের বড় একটি চালান বাংলাদেশে ঢুকছে এমন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া বাজার এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি দল। এ সময় পাচারকারীরা ওই স্থানে পৌঁছালে তাদেরকে ধাওয়া করে বিজিবি। এ সময় 10টি বস্তা ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে বস্তাগুলো থেকে বিরল প্রজাতির 170টি কচ্ছপ জব্দ করে বিজিবি। বাংলা সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মানবতা বিরোধী অপরাধ মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রায়ে ফাঁসির আদেশ বহাল। রাষ্ট্রপক্ষের সন্তোষ, রিভিউ আবেদন করবে আসামি পক্ষ। দেশে বিদেশে উল্লাস ও আনন্দ মিছিল। সালাউদ্দিন কাদের চৌধুরী ন্যায় বিচার পাননি, এই রায়ে বিএনপি মর্মাহত, দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। ঐতিহাসিক এই রায়ে কলঙ্কমুক্ত হচ্ছে দেশ, বলছে আওয়ামী লীগ। সালাউদ্দিনের পরিবারের সঙ্গে কোনো বিচারপতির বৈঠকের প্রশ্নই ওঠে না, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। বিভ্রান্তিকর খবর প্রকাশ করায় জনকণ্ঠ সম্পাদক সহ 3 জনকে তলব। নদীতে অবৈধ ঘের নির্মাণকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। মাছের উৎপাদন বাড়াতে নদী আর খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার নির্দেশ। এবং বিশ্ব বাঘ দিবস আজ। অনুকূল পরিবেশ না থাকায় আশঙ্কাজনক হারে কমছে সুন্দরবনের বাঘ। জাতীয় পশু রক্ষায় ব্যাপক কর্মসূচি নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, স্টার স্পেস লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। সঙ্গে থাকুন সময়।